আগামী বছরের আগস্টের মধ্যে দেশের ৮০% মানুষকে ভ্যাকসিন দিতে চায় সরকার। গ্লোবাল কোভিড-19 সম্মেলনে প্রধানমন্ত্রী টিকাকে বৈশ্বিক সামগ্রিক ঘোষণার দাবি। COVID-19 vaccines need to be declared as global public good. রোহিঙ্গা বিষয়ক ভার্চুয়াল বৈঠক, প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন। Myanmar nationals returning home to Myanmar has not generated any tangible outcome yet. Till today, not a single one of them could go back to their homeland. দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ে সঙ্গে আছি আমি আফজাল হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মুখ থুবড়ে পড়েছে ঢাকার যানজট নিরসনে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি প্রকল্প। ১১০টি পয়েন্টে ৩,০০০ বাতি নষ্ট। ট্রাফিক পুলিশের হাতের ইশারায় থামে গাড়ি, বাড়ছে দুর্ঘটনাও। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর দীর্ঘ ১১৯ কিলোমিটার মহাসড়কে চলছে কর্মযজ্ঞ। ৪ লেন চালু হলে যানজটের পাশাপাশি কমবে দুর্ঘটনা। নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করার আশা। আমার আব্বুর নাম আবুল কালামের জায়গায় আব্দুল করিম দিছে। এক জায়গায় এমডি আছে, আরেক জায়গায় আছে আপনার মোহাম্মদ। ডাইরেক্টলি জমা করলে জমা নেয় না ওরা। ভোগান্তি কমাতে ই পাসপোর্ট চালু হলেও মিলছে না সুফল। চট্টগ্রামে সফটওয়্যার জটিলতায় বেড়েছে হয়রানি, দ্রুত সমাধানের আশ্বাস। ঝুঁকি নিয়েই সেন্ট মার্টিনের একমাত্র জেটিতে ভিড়ছে জাহাজ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভেঙে তছনছ পল্টন। পর্যটকদের কথা বিবেচনায় দ্রুত সংস্কারের দাবি। আন্তর্জাতিক সমর্থন পেতে মরিয়া তালেবান, যোগ দিতে চায় সাধারণ পরিষদের অধিবেশনে। জার্মানির বিরোধিতা, অর্থনৈতিক সংকট কাটাতে জাতিসংঘের তহবিল গঠন। বিশ্বব্যাপী সবার জন্য করোনার টিকা নিশ্চিত করতে এই পণ্যটি বৈশ্বিক সামগ্রিক ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ২০২২ সালের আগস্টের মধ্যে ৮০% মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। বুধবার নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে হোয়াইট হাউস গ্লোবাল কোভিড-19 শীর্ষক ভার্চুয়াল সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় উন্নয়নশীল দেশগুলোতে টিকা উৎপাদন ব্যবস্থা এগিয়ে নিতে বৈশ্বিক সুযোগ দেওয়ারও দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দ্রুত প্রত্যাবাসন শুরু না করলে নিরাপত্তা ঝুঁকিতে পড়বে পুরো অঞ্চল। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। করোনা সংকটে প্রায় ২ বছর নাকাল গোটা বিশ্ব। কোটি প্রাণহানি ঘটানো মহামারীর কাছে অনেকটা অসহায় হয়ে উঠেছিল বিজ্ঞান তথা সভ্যতা। বিশ্বব্যাপী ভ্যাকসিনেশন কার্যক্রমে পরিস্থিতি যখন কিছুটা স্বাভাবিক, তখন এর মধ্যেই নিউ ইয়র্কে বসেছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন। মূল আয়োজনের ফাঁকে বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে আয়োজিত হয় হোয়াইট হাউস গ্লোবাল কোভিড-19 শীর্ষক ভার্চুয়াল সম্মেলন। বিশ্ব নেতাদের মহামারী অবসানে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। উচ্চ পর্যায়ের এই অনলাইন বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ধারণকৃত ভিডিও বার্তায় নিজের বক্তব্য উপস্থাপন করেন তিনি। বলেন, মানুষের জীবিকা ও জীবন বাঁচিয়ে অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে তার সরকার। We are planning to vaccinate 20 million people per month until 80% of our population is vaccinated by August 2022. For effective global vaccination, COVID-19 vaccines need to be declared as global public good. এ সময় ভ্যাকসিনকে বৈশ্বিক পণ্য ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে টিকা উৎপাদনের সুযোগ দিতে হবে। To guarantee universal access, local production of vaccines by developing countries and LDCs that have the capacity must be allowed. জো বাইডেনের আমন্ত্রণে হাই প্রোফাইল এই বৈঠকে যোগ দিয়ে নিজেদের মতামত তুলে ধরেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা সহ বিশ্ব নেতারা।
পরে রোহিঙ্গা সংক্রান্ত উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকেও যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রত্যাবাসনের সব চেষ্টার পরও সাড়া দেয়নি মিয়ানমার। My government has maintained bilateral engagements with Myanmar. Sadly, our efforts uprooted Myanmar nationals. Returning home to Myanmar has not generated any tangible outcome yet. Till today, not a single one of them could go back to their homeland. মিয়ানমারের বর্তমান সামরিক পরিস্থিতি প্রত্যাবাসন ইস্যুতে অনিশ্চয়তা তৈরি করেছে জানিয়ে তিনি বলেন, সত্যিকারের উদ্যোগ প্রয়োজন জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়ের। Delaying this crucial problem jeopardizes our collective security. This could potentially destabilize the entire region. গাম্বিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, সৌদি আরব, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন সহ ওআইসির প্রতিনিধিরা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার কথা তুলে ধরেন বৈঠকে। দেবাশিস রায়, সময় সংবাদ। এদিকে নিউ ইয়র্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোহিঙ্গা ইস্যুতে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। তিনি বলেন, বিশ্ব নেতারা চান রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাক। এ নিয়ে কাজ করছে সরকার। তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয়ে প্রধানমন্ত্রীর পদক্ষেপেরও ভূয়সী প্রশংসা করেছেন বিশ্ব নেতারা। রোহিঙ্গাটার উপরে সবাই এখনো তৎপর এবং তারই পার্টিসিপেশন, স্বেচ্ছায় এরা পার্টিসিপেট করেছেন এবং সেখানে তারা বলেছেন, এক বাক্যে বলেছেন যে রোহিঙ্গা শুড গো ব্যাক টু দেয়ার কান্ট্রি। আর তারা সবাই এক বাক্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই যে রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন তার ভূয়সী প্রশংসা করেছেন। সকালের সময় আরও থাকছে, লালমনিরহাট রেলওয়ে হাসপাতাল যেন জনমানবহীন ভুতুড়ে বাড়ি। নেই ডাক্তার, ফার্মাসিস্ট দিচ্ছেন প্রাথমিক চিকিৎসা, সেবা নিতে আসেন না রেলওয়ে কর্মচারীরাও। অন্য প্রসঙ্গ, ঢাকার যানজট নিরসনে 2 সিটি কর্পোরেশনের নেয়া স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি প্রকল্প মুখ থুবড়ে পড়েছে। 110টি সিগন্যাল পয়েন্টের প্রায় 3000 স্বয়ংক্রিয় রঙিন বাতি পুরোপুরি বিকল। হাতের ইশারা, বাঁশের লাঠি আর বাঁশি দিয়ে চলছে ট্রাফিক পুলিশের কাজ। এতে বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, কোনো পরিকল্পনা ছাড়াই নেওয়া হয়েছিল এই প্রকল্প। তবে সিটি কর্পোরেশন বলছে, পুলিশের সাথে সমন্বিত ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। নাজমুস সালেহের রিপোর্ট। রাজধানীর অন্যতম ব্যস্ত রাস্তা বিজয় সরণি। যানবাহন নিয়ন্ত্রণে 4 রাস্তার এই ডাইভারশনে চারদিকেই আছে সিগন্যাল পোস্ট, আছে রঙিন বাতি, কিন্তু এসব ডিজিটাল সিগন্যাল বাতির সবগুলোই নষ্ট। ফলে অন্যতম এই রাস্তায় হাতের ইশারা আর বাঁশের লাঠির সাহায্যেই যানবাহন নিয়ন্ত্রণের কাজ করছেন ট্রাফিক পুলিশ। চালকরা বলছেন, যখন গাড়ির চাপ বেশি থাকে তখন খেই হারিয়ে ফেলেন পুলিশ সদস্য। অনেক সময় ভুল সিগন্যালে তৈরি হয় তীব্র যানজট। সিগন্যাল জলে দেখেন ওদিকে যাওয়ার জন্য ধরে আছে লাঠি। এখানে দেখা গেছে একটা সিগন্যাল অনেক সময় দিয়ে রাখে আর একটা সারে কম। অথচ ঢাকার যানজট নিরসনে 2012 সাল থেকে 19 সাল পর্যন্ত 3 ধাপে 110টি পয়েন্টে 24 কোটি টাকা খরচ করে বসানো হয় প্রায় 3000 স্বয়ংক্রিয় রঙিন বাতি, যার প্রায় সবগুলো এখন মৃত। ট্রাফিক পুলিশ সদস্যরা বলছেন, ম্যানুয়াল পদ্ধতিতে দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। আমি হাত দেখাচ্ছি, তারপর হাতের নিচ দিয়ে বের হয়ে যাচ্ছে। ইঞ্জিনের সামনে যে দাঁড়াইতে হয়, পুরাই ঝুঁকিপূর্ণ। আমাদের অনেকে আহত হয়েছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, ট্রাফিক ব্যবস্থাপনার কারিগরি প্রস্তুতি ছাড়াই নেওয়া হয় স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি প্রকল্প। সিগন্যাল রিলেটেড প্রজেক্টগুলি নেওয়ার পূর্ব শর্ত দেখেনি এবং নেওয়ার পর এগুলিকে চালু করবে, কে এগুলিকে প্রতিদিন মেনটেন করবে, ডিজাইন করবে, সেই লোকগুলিও সংস্থান না রেখে জাস্ট প্রজেক্ট নেওয়ার জন্য প্রজেক্ট করেছি। সিগন্যাল বাতিগুলো কারিগরিভাবে পরিচালনার দায়িত্ব ট্রাফিক পুলিশকে দিয়ে একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতে 2 সিটি কর্পোরেশন সম্মত হয়েছে। যুগোপযোগী ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উভয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুলিশ বিভাগের সাথে সমন্বয় করে তাদের যতটুকু নিয়ন্ত্রণ পুলিশ বিভাগের হাতে থাকা দরকার ঠিক ততটুকু তাদেরকে দেওয়া হবে। তবে এর সুফল পেতে কতদিন অপেক্ষা করতে হবে তার সুনির্দিষ্ট কোনো ইঙ্গিত মেলেনি। মৃত এই লাইটগুলোকে সচল করার উদ্যোগ না নিয়ে আরও একটি আধুনিক প্রযুক্তির প্রকল্প নেওয়া হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ইন্টেলিজেন্স সিগন্যাল, যার খরচ ধরা হয়েছে এই প্রকল্পের থেকেও আরও 30 থেকে 40 গুণ বেশি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।
টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর দীর্ঘ 190 কিলোমিটার 4 লেনের মহাসড়কে চলছে কর্মযজ্ঞ। কোভিড জমি অধিগ্রহণের কারণে কিছুটা ধীর গতি হলেও নির্ধারিত সময়ে কাজ শেষ করার দাবি প্রকল্প সংশ্লিষ্টদের। এটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের সড়কে যানবাহনের চাপের পাশাপাশি কমবে সড়ক দুর্ঘটনাও, এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা। রংপুর ঘুরে এসে নুরুল আলম নয়নের তোলা ছবিতে ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সড়ক পথে আন্তঃযোগাযোগ বাড়াতে বাংলাদেশের 8টি মহাসড়কে যুক্ত হয়েছে এশিয়ান হাইওয়ে সাসেক 2 প্রকল্পে। এটি বাস্তবায়িত হলে ভারত, মিয়ানমার ও চীনের সাথে সড়ক পথে যুক্ত হবে বাংলাদেশ। 16,662 কোটি টাকা ব্যয়ে কাগজে কলমে প্রকল্পটি 2016 সালের হলেও মাঠ পর্যায়ে কাজ শুরু হয় 2019 সালে। এলেঙ্গা থেকে সিরাজগঞ্জের হাটিকমরুল হয়ে রংপুর মডার্ন মোড় পর্যন্ত 190 কিলোমিটার সড়কে চলছে মহাকর্মযজ্ঞ। পুরো প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে এডিবি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে। তবে সরকারি সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা ও করোনা মহামারীর কারণে কাজে কিছুটা ধীরগতি হয়েছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। কোভিডের কারণে আমাদের যে সমস্যাটা হয়েছিল আমাদের শুরুর দিকে আমাদের প্রায় 6 থেকে 8 মাস আমাদের কাজ বন্ধ ছিল, 3 মাস তো পুরোপুরি বন্ধ ছিল। আমাদের জমি অধিগ্রহণের 2-1টা জায়গায় একটু সমস্যা হচ্ছে, যে কারণে আমাদের একটু কাজের বাধা হচ্ছে, কিন্তু আমরা আশাবাদী যে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই কাজটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তবে নির্ধারিত সময়ে সাসেক প্রকল্পের 8টি প্যাকেজের কাজ শেষ হবে বলে দাবি প্রকল্প পরিচালকের। 7টি প্যাকেজের কাজ আমরা আশা করছি যে আমরা আগামী 2 বছরের মধ্যে এটাকে শেষ করে দেব। কিন্তু আরও 2টি ইম্পর্টেন্ট প্যাকেজ আছে, যেটা একটা হচ্ছে যে হাটিকামরুল ইন্টারচেঞ্জ, আরেকটা হচ্ছে যে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু ব্রিজ সেতু পর্যন্ত। এই 2টা প্যাকেজে আমাদের একটু সময় লাগবে, বাট আমরা চেষ্টা করছি যে কোনোভাবেই যেন 2024 ডিসেম্বরের তার মধ্যেই যাতে আমরা শেষ করতে পারি। প্রকল্পটি বাস্তবায়ন হলে যানজটের পাশাপাশি কমবে দুর্ঘটনাও, এমন অভিমত সড়ক বিশেষজ্ঞদের। নিরবিচ্ছিন্ন একটা কংক্রিটের রাস্তা পাবে, যার মেইনটেনেন্সের কোনো দরকার হবে না সহসা, এবং ব্যবহারকারীতে সাশ্রয়ী মূল্যে দ্রুত গতিতে নির্ভরযোগ্যভাবে এক জায়গা থেকে এক জায়গায় চলে যাবে। এইটা শুধু অর্থনীতি না, যারা প্যাসেঞ্জার হিসাবে এই করিডোরে যাবেন তারাও কিন্তু একটা কমফোর্ট এখানে একটা পেতে যাচ্ছেন। এছাড়া রংপুর থেকে বুড়িমারি ও বাংলাবান্ধার দিকে 4 লেনের কাজ শেষ হলে এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হবে সাসেক 2 প্রকল্পটি। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশে এশিয়ান হাইওয়ে প্রকল্পের 8টি প্যাকেজ 2024 সালে উদ্বোধন করার কথা রয়েছে। আর এতে করে উত্তরাঞ্চলে কোটি মানুষের ভাগ্য যেমন বদলে যাবে, তেমনি করে বিশ্ব দরবারে যুক্ত হবে নতুন এক বাংলাদেশ। রংপুর থেকে ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ। ই পাসপোর্ট চালু হলেও ভোগান্তি কমেনি চট্টগ্রামে। সফটওয়্যার সিস্টেমের জটিলতা ও আবেদনকারীর ভুলের কারণে উল্টো বেড়েছে নানা হয়রানি। তবে কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানের কাজ চলছে। নুরজামান আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। কর্ণফুলীর বাসিন্দা প্রবাসী মিজান 31 আগস্ট পাসপোর্ট পাওয়ার কথা, কিন্তু ভুলে এমডি এর জায়গায় মোহাম্মদ আশায় আটকে গেছে পাসপোর্ট। ভিসার মেয়াদও শেষ, ফলে যেতে পারেননি সৌদি আরব। তারা বলতেছে এমডি মোহাম্মদ আর মফুরা মোহাম্মদ এর জন্য পাসপোর্ট আটকে আছে। আমি যদি 31 তারিখে পাসপোর্ট পেতাম তাহলে আমি চলে যেতে পারতাম। হাতে লেখা ও এমআরপি ভোগান্তি কমাতে চালু হয়েছে ই পাসপোর্ট। তাতে এতটুকু কমেনি ভোগান্তি, বরং বেড়েছে নানা টেকনিক্যাল হয়রানি। আটকে যাচ্ছে পাসপোর্ট। সবচেয়ে বড় সমস্যা জাতীয় পরিচয়পত্রের সাথে আবেদনকারীর তথ্যের মিল না থাকা। ওরা ভুল করছে যে আমার আব্বুর নাম আবুল কালামের জায়গায় আব্দুল করিম দিছে। তো ওই পাসপোর্টে যখন এখানে আমি আজকে 3টা বছরে এখানে আসতে আসি যাইতে আসি। এক জায়গায় এমডি আছে, আরেক জায়গায় আছে আপনার মোহাম্মদ। এই কারণে শুধু পাসপোর্টটা ওর 6 মাস যাবৎ ঘুরতেছে। ডাইরেক্টলি জমা করলে জমা নেয় না, ওরা দালালের লোগো এটা দেখতে হয়। কর্তৃপক্ষ বলছে আবেদনকারীর অদক্ষতা ও সফটওয়্যার সিস্টেম ভোগান্তির জন্য দায়ী, তবে সমস্যা সমাধানে কাজ করছে তারা। এই ত্রুটির কারণে সিস্টেমে যখন এটা আটকে যায় তখন এটা নিষ্পত্তি হইতে নিয়মের মধ্যে নিষ্পত্তির পথ আছে। আমরা সেই নিষ্পত্তির পথটা ওগুলো করতে লোকজনে একটু কষ্ট পায়, আমাদেরও কিন্তু অ্যাকচুয়ালি আমরা সেবা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত দিয়ে যাচ্ছি, কিন্তু এইটা আমাদের জন্য অতিরিক্ত একটা বার্ডেন হয়ে থাকে। চট্টগ্রাম মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট অফিসে প্রতিদিন 500 থেকে 600 পাসপোর্টের আবেদন জমা হয়, পাশাপাশি ডেলিভারি হয় সমপরিমাণ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের একমাত্র জেটি। প্রাকৃতিক দুর্যোগে জেটিটি ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিকবার। তবে চলতি বছরের মে মাসে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জোয়ারে ভেঙে তছনছ হয়ে যায় পল্টন ও জেটির নানা অংশ। এখন পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌরুট। উত্তাল সমুদ্রের কারণে এই দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে মাত্র 5 মাস। এ সময় পর্যটকদের আনা নেয়ায় চলাচল করে 60টির মতো জাহাজ, আর সারা বছর দ্বীপবাসী চলাচলের জন্য ব্যবহার করে শতাধিক ট্রলার। জাহাজ কিংবা ট্রলার, যাত্রী বা মালামাল নিয়ে ভিড়ে দ্বীপের একমাত্র জেটিতে। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ হতে হতে সবশেষ ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে লণ্ডভণ্ড হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে জেটিটি। মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় পারাপার করলেও বিধ্বস্ত এই জেটিতে পর্যটকবাহী জাহাজ আদৌ ভেড়ানো যাবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় দ্বীপের বাসিন্দারা। আমরা অনেক কষ্ট হয়েছে, হয়তো ভয় লাগছে। জেটিটা অকৃত হয়ে পড়েছে, যেটা ব্যবহার করা উপযোগী নয়। এই জেটি পুনঃসংস্কার না হলে এই জনগণ, টুরিস্ট, দেশ বিদেশি টুরিস্ট ওঠানামাতে অনেক বাধাগ্রস্ত হচ্ছে, যে কোনো মধ্যে ভেঙে পড়ে যেতে পারে। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে যে ভেঙে পড়েছে, আজ পর্যন্ত মেরামতের কোনো খোঁজ খবর নেই। শীঘ্রই জেটিটি সংস্কার করা না গেলে সেন্ট মার্টিন নির্ভর পর্যটন শিল্প মুখ থুবড়ে পড়বে বলে দাবি সংশ্লিষ্টদের। এখনো পর্যন্ত জেটিটা সংস্কার করা হয়নি। বর্তমান অবস্থায় শিপ ওখানে বিড়ার জন্য খুবই ঝুঁকিপূর্ণ হবে। আমরা জোর দাবি জানাচ্ছি যাতে করে দ্রুত সময়ের মধ্যে সেন্ট মার্টিনের জেটিটি সংস্কারের জন্য। জেলা প্রশাসক জানালেন, পর্যটন মৌসুম শুরুর আগেই জেলা পরিষদ জেটিটি মেরামত করবে। যে এটার কাজ জেলা পরিষদ করে এবং জেলা পরিষদ এটা নিয়ে কাজ করছে। আশা করি সিজন শুরু হওয়ার আগে এটা ঠিক হয়ে যাবে। পর্যটক ও দ্বীপের বাসিন্দাদের সুবিধার্থে 2005 সালে নির্মিত হয় প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের জেটিটি। পর্যটকের ভরা মৌসুমে দ্বীপে প্রতিদিন ভ্রমণে আসেন কয়েক হাজার পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। একসময় রেলওয়ে কর্মকর্তা কর্মচারী আর যাত্রীদের চিকিৎসা সেবার ভরসা লালমনিরহাট রেলওয়ে হাসপাতালটি এখন জনমানবহীন ভুতুরে বাড়ির মতো। বিশাল মাঠটি পরিণত হয়েছে গোচারণ ভূমিতে। ওষুধ, ডাক্তার কিছু নেই বলে হাসপাতালে আসেন না কর্মচারীরা, শুধু আসেন কয়েকজন নার্স। আর সবেধন নীলমণি একজন ফার্মাসিস্ট পালন করছেন ডাক্তারের ভূমিকা। মোফাক্কারুল ইসলাম মজনুর পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। 30 শয্যার লালমনিরহাট রেলওয়ে হাসপাতালটিতে 4 জন ডাক্তারের একজনও নেই। মোট কর্মচারীর 103টি পদের বিপরীতে 44 জন থাকলেও কেউ আসেন না। 9 জন নার্সের মধ্যে রয়েছেন 3 জন। কোনো চিকিৎসক না থাকায় সবেধন নীলমণি একজন ফার্মাসিস্ট আউটডোরে পালন করেন ডাক্তারের ভূমিকা। হাসপাতালের প্রাণই হচ্ছে ডাক্তার। এখন ডাক্তার নাই, যার কারণে হাসপাতালে চিকিৎসা পাচ্ছে না রোগীরা। আমরা রেলের স্টাফ বাইরে চিকিৎসা নিতেছি, আমাদের এখানে ডাক্তার কম, অনেক কিছুই ঘাটতি আছে। ডাক্তার এখানে সপ্তাহে একদিন আসে, আর ডাক্তার যখন না থাকে তখন আমি ফার্মাসিস্ট হিসেবে এখানে আউটডোরের যে সকল রুগী আসে চিকিৎসা সেবা নিতে তাদেরকে ওষুধপত্র বা যেটুকু প্রাথমিক চিকিৎসা দেওয়া দরকার সেটুকু আমি দিয়ে থাকি। একসময় কর্মকর্তা কর্মচারী, তাদের পোষ্য এবং ভ্রমণরত যাত্রীদের পদচারণা থাকলেও এখন হাসপাতালে পা ফেলেন না কোনো রোগী। তবে হাসপাতালটিতে নতুন করে চালু হবার আশা করছেন রেলওয়ের এই কর্মকর্তা। আমাদের রেলওয়েতে রিক্রুটমেন্ট রুল দীর্ঘদিন ধরে চালু ছিল না, বন্ধ ছিল। এই রিক্রুটমেন্ট রুলটি নতুন করে সাজানো হয়েছে। এখন এই নতুন রিক্রুটমেন্ট রুলের আদলে নতুন করে জনবল নিয়োগের প্রচেষ্টা রেলওয়ের তরফ থেকে নেওয়া হচ্ছে। 1930 সালে প্রতিষ্ঠিত হয়েছিল লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে এই হাসপাতালটি। সময় সংবাদ, লালমনিরহাট। দিনাজপুরে ভাইরাসজনিত জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। এতে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। শিশুরাই বেশি আক্রান্ত হওয়ায় জেলার একমাত্র অরবিন্দ শিশু হাসপাতালে খালি নেই শয্যা। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরে বেড়েছে জ্বর, সর্দি সহ ভাইরাসজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের বেশিরভাগ শিশু। গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় 150 শয্যার অরবিন্দ শিশু হাসপাতালে আরও 25টি শয্যা বাড়িয়েও রোগীর চাপ সামাল দেওয়া যাচ্ছে না। এম আব্দুর রহিম মেডিকেল ও জেনারেল হাসপাতালে ঠান্ডা জ্বরে আক্রান্ত 200 রোগী ভর্তি রয়েছে। বাচ্চাটা জ্বর, কাশ, সর্দি, বুক দাবে গেছে। প্রায় 11-12 দিন থেকে 103 আর এরকম জ্বর ছিল। তীব্র শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশি এই নিয়ে আমরা পাচ্ছি। কিছু কিছু রোগীকে আমরা
প্রাথমিক চিকিৎসা দিচ্ছে চেম্বারে, কিছু কিছু রোগী হাসপাতালে ভর্তি করতেছে। এদিকে আক্রান্তদের মধ্যে করোনা সংক্রমণ না থাকায় উদ্বেগের কিছু নেই বলে জানায় জেলার স্বাস্থ্য বিভাগ। আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, যেন আমরা দেখছি ছোট বাচ্চাদের ক্ষেত্রে চোখ লাল হয়ে যাচ্ছে, জ্বর 101 ডিগ্রি থেকে 105 ডিগ্রি পর্যন্ত উঠে যাচ্ছে। এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই, কারণ এটা করোনা বা ডেঙ্গু হয়তো বা না, কিন্তু জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে আমরা আসলে বুঝতে পারবো যেটা আসলে কোন ভ্যারাইটির ভাইরাস। জেলার বিভিন্ন হাসপাতালে প্রতিদিন শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সময় সংবাদ, দিনাজপুর। চাঁদাবাজি ও ভূমি বিরোধকে কেন্দ্র করে খাগড়াছড়িতে ফলজ ও বনজ বাগান কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত এক মাসে জেলার রামগড়, গুইমারা ও পানছড়িতে অন্তত 47 একর বাগানের 20,000 গাছ কেটে ফেলেছে তারা। তবে বেশিরভাগ ঘটনায় আঞ্চলিক সশস্ত্র সংগঠনকে দায়ী করা হলেও গ্রেফতার হয়নি কেউ। দোষীদের ধরতে তৎপর বলে দাবি পুলিশ সুপারের। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়ার তথ্য ছবি নিয়ে রিপোর্ট। পার্বত্য চট্টগ্রামের অনেক মানুষ বাঁশ ও কাঠ ব্যবসার উপর নির্ভরশীল। পাহাড়ি ভূমিতে তারা গড়ে তুলেছেন সেগুন, গামারি সহ বিভিন্ন ফলদ ও বনজ গাছের বাগান। লাখ লাখ টাকা বিনিয়োগ করে এসব বাগান গড়েন তারা। তবে চাঁদাবাজি ও ভূমি বিরোধের কারণে গাছ কেটে ফেলছে প্রতিপক্ষরা। খাগড়াছড়ির রামগড়, গুইমারা, পানছড়িতে গত এক মাসে অন্তত 47 একর ভূমির 20,000 গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি দেনা পরিশোধে বিপাকে পড়েছে বাগান মালিকরা। পাহাড়ি সন্ত্রাসীর এই বাগানটা করে কেটে দিয়েছে, আমরা এখন এই বাঁচবো কি করে? আমার 5 একর বাগান একেবারে কাটিয়ারে রাতের অন্ধকারে পুরাটাই শেষ করে দিছে। আমি বহুত কষ্ট করে এই বাগানটা উঠেছি, আজকে আমার 400-500 গাছ কাটি ফেলছে। আমি আজকে পথে বসে গেছি, আমি যে সুবিচার পাই। চাঁদা না পেয়ে গাছ কাটাকে ঘৃণ্য অপরাধ উল্লেখ করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতা। আমরা আশা করি সরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে এই বিষয়ে সহযোগিতা করবে এবং দুর্বৃত্তদের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকে। দোষীদের গ্রেফতার করে বিচারের আশ্বাস দেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। প্রত্যেকটা ঘটনায় কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি এবং ওই মামলাগুলোও তদন্তাধীন আছে এবং কোনো কোনো ক্ষেত্রে আসামি কিছু গ্রেফতার হয়েছে। মোট 17টি বাগানের ফলদ ও বনজ গাছ সন্ত্রাসীরা কেটে ফেলায় কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি বাগান মালিকদের। সময় সংবাদ, খাগড়াছড়ি। চীন, রাশিয়া ও পাকিস্তানের বিশেষ দূত আফগানিস্তানে গিয়ে তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। একই সঙ্গে তারা দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও শান্তি প্রক্রিয়ায় নেতৃত্ব দেয়া আবদুল্লাহর সঙ্গেও বৈঠক করেছেন। এদিকে তাদের এই বৈঠকের পরই জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে অংশ নিতে চেয়ে সংস্থাটির মহাসচিবের কাছে চিঠি পাঠিয়েছেন তালিবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। আন্তর্জাতিক সমর্থন পেতে উঠে পড়ে লেগেছে তালেবান সরকার, আর তাই আফগানিস্তানে নিযুক্ত চীন, রাশিয়া ও পাকিস্তানের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখন্দ। পাশাপাশি তারা দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও শান্তি প্রক্রিয়ায় নেতৃত্ব দেয়া আবদুল্লাহর সঙ্গেও বৈঠক করেছেন। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাওলিজিয়ান এ তথ্য জানিয়েছেন। দেশ তিনটির কূটনীতিকরা 21 থেকে 22 সেপ্টেম্বর কাবুল সফর করেন। বৈঠকে আফগানিস্তানে সন্ত্রাসবাদ দমন ও মানবিক পরিস্থিতি মোকাবিলায় একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন নিয়ে আলোচনা করেছেন তারা। তাদের এই বৈঠকের পরই তালেবান সরকারের পক্ষ থেকে জাতিসংঘে চিঠি দিয়ে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগ্রহ জানানো হয়। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তালেবানের অংশগ্রহণের প্রস্তাবের বিরোধিতা করেছে জার্মানি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেন, জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার তারিখ নির্ধারণ করে কোনো লাভ হবে না, বরং মানবাধিকার, বিশেষ করে নারী অধিকার, একটি অন্তর্ভুক্তিমূলক সরকার এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছ থেকে দূরে থাকার মতো বিষয়গুলোই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো তালেবান সরকারকে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 2022 সালের আগস্টের মধ্যে দেশের 80% মানুষকে টিকা দেওয়া হবে। নিউ ইয়র্কে গ্লোবাল কোভিড-19 সম্মেলনে প্রধানমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন। মুখ থুবড়ে পড়েছে ঢাকার যানজট নিরসনে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি প্রকল্প। 110টি পয়েন্টে 3000 বাতি নষ্ট।
ট্রাফিক পুলিশের হাতের ইশারায় থামে গাড়ি, বাড়ছে দুর্ঘটনা। আমার আব্বুর নাম আবুল কালামের জায়গায় আব্দুল করিম দিছে। এক জায়গায় এমডি আছে, আরেক জায়গায় আছে আপনার মোহাম্মদ। ডাইরেক্টলি জমা করলে জমা নেয় না ওরা। ভোগান্তি কমাতে ই পাসপোর্ট চালু হলেও মিলছে না সুফল। চট্টগ্রামে সফটওয়্যার জটিলতায় বেড়েছে হয়রানি, দ্রুত সমাধানের আশ্বাস। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।